একটু ভালো করে লক্ষ্য করো, এবার খেয়াল করো, দেখো আমি প্রতি ক্ষেত্রে কিছুই করছি না, জাস্ট খালি 273 যোগ করে দিচ্ছি। মানে সেলসিয়াস স্কেল থেকে আমাকে যদি কেলভিন স্কেলে যেতে হয় খালি 273 যোগ করবে। দেখো সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যাওয়ার জন্য জাস্ট 273 ওয়েলকাম সবাইকে কোয়ান্টাম কুইস্টের আজকের লেকচারে। তো আজকে আমরা তোমাদের নেক্সট পার্ট, যেটা পরম স্কেল আর চার্লসের সূত্র থেকে পরম শূন্যের ধারণা, সেটাকে বুঝবো এবং চার্লসের সূত্রের আমরা আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সেগুলো সলভ করব। তো দেখো, তোমাকে আমি আগের দিন বলেছিলাম, চার্লসের সূত্র যখন পড়িয়েছিলাম আমি বলেছিলাম যে 273 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস এটা হলো পরম শূন্য উষ্ণতা, অর্থাৎ এই উষ্ণতায় গিয়ে গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যায়। কিন্তু বাস্তবে আমরা মানে এত দূর আসতেই পারি না, তার আগেই কি হয়ে যায়, তার আগেই আমাদের গ্যাসটা কঠিন বা তরলে পরিণত হয়ে যায়। আর গ্যাস যখন কঠিন বা তরলে পরিণত হয়ে যাবে তখন তার ক্ষেত্রে আমরা চার্লসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, অর্থাৎ কঠিন এবং তরলের ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য নয়। ঠিক আছে, তাহলে এবার দেখো, তোমাকে একটা ফর্মুলা বলেছিলাম যে ভিটি সমান সমান চার্লসের সূত্র থেকে ভি নট 1 প্লাস টি বাই 273। ঠিক আছে, এবার আমি বললাম যখন টেম্পারেচার মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস হবে তখন গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে এবার দেখো, তুমি যদি এবার টি এর জায়গায় মাইনাস 273 বসিয়ে দাও তখন দেখবে কি হয়, 1 প্লাস, এবার টি এর জায়গায় কত, মাইনাস 273। ঠিক আছে, আর নিচে 273। এবার এটা যদি করি, দেখো প্লাসে মাইনাসে তখন এটা মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস 273 বাই 273। বুঝতে পারলে? কাটো, এবার কাটলে কি পাচ্ছি আমরা, ভি নট 1 মাইনাস 1, দ্যাট মিনস ভি নট ইন্টু 0 সমান সমান 0। তাহলে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে আমাদের গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে। দেখো, কিন্তু বাস্তবে এটা সম্ভব নয়, কারণ গ্যাসকে আমরা এই টেম্পারেচারে আনার আগে, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে আনার আগেই গ্যাসটা অলরেডি কঠিন না হলে তরলে পরিণত হয়ে যাবে এবং সেক্ষেত্রে তখন চার্লসের সূত্রটা প্রযোজ্য হবে না। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা। দেখো, স্থির চাপে মানে চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা বলে। বোঝা গেল? যেটা আমরা পেলাম মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি এটাকে একটু প্রিসাইসলি বলো খুব ভালো করে, তাহলে মাইনাস 273.15 ডিগ্রি সেলসিয়াস। তো এবার আমরা পড়ব কেলভিন স্কেল বা পরম স্কেল কাকে বলে। দেখো কি বলেছে, উষ্ণতার যে স্কেলে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে শূন্য বিন্দু এবং উষ্ণতার প্রতি একক ডিগ্রির মানকে সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি সমান ধরা হয় তাকে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল বলা হয়। ঠিক আছে, এই স্কেল অনুযায়ী উষ্ণতার মানকে পরম বা কেলভিন উষ্ণতা বলে। তো দেখো এটা কি বলেছে আমি তোমাকে এক্সপ্লেন করছি। মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, এই মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা কেলভিন স্কেলে 0 কেলভিন ধরবো। ঠিক আছে, দেখো এদিক বরাবর আমি কেলভিন স্কেল লিখবো আর এদিক বরাবর আমি সেলসিয়াস স্কেলটা লিখবো আর এদিক বরাবর আমি কেলভিন স্কেল লিখবো। তো মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসকে আমি 0 কেলভিন ধরে নিচ্ছি। ধরে এবার দেখো, আমি যদি এবার এই সেলসিয়াস স্কেলের যদি আমি উষ্ণতাকে যদি আমি 1 ডিগ্রি করে যদি বাড়াই, বুঝতে পারলে? যদি 1 ডিগ্রি করে যদি বাড়াই, এবার মনে করো আমি 273 ডিগ্রি বাড়িয়ে দিলাম 1 ডিগ্রি করে বাড়াতে, তারপর তখন কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। একটু খেয়াল করো, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস ছিল, আমি 1 ডিগ্রি করে বাড়িয়ে এটাকে প্লাস 273 ডিগ্রি করলাম, তারপরে আমি পেয়ে গেলাম 0 ডিগ্রি সেলসিয়াস। দেখো মাইনাস 273 ডিগ্রি প্লাস 273 ডিগ্রি, এটাকে কাটলে কি হয়ে যাবে, 0 চলে আসবে, মাইনাস প্লাস কেটে 0 চলে আসে। এবার দেখো, আমি যেহেতু এদিকে বাড়িয়েছি, এর প্রতি 1 ডিগ্রি আমি এরকম করে বাড়িয়ে 273 করলাম, তাহলে যেহেতু আমি এদিকেও বাড়িয়েছি তাহলে এর সাথে সাথে এটা কেলভিন স্কেলেও একইভাবে বাড়বে 273।
তাহলে এর সাথে যোগ করে দাও 273, তাহলে যোগ করলে হয়ে যাবে আমাদের 273 কেলভিন। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস যেটা সেলসিয়াস স্কেলের ভ্যালু সেটাই কেলভিন স্কেলে 273 কেলভিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তুমি এক কাজ করো, এবার আমি এর সাথে যা যোগ করব এদিকে আমাকে তাই যোগ করতে লাগবে। এবার দেখো আমি কেন এখানে 273 যোগ করলাম, আমি 273 যোগ করে জিনিসটাকে 0-তে নিয়ে আসলাম। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস এটা নিয়ে আসলাম। এবার চলো একটা কাজ করি, আমি এর সাথে 100 ডিগ্রি বাড়িয়ে দিই, মানে +100 করে দিই। +100 করলে 0 থেকে 100 করলে এখানে চলে আসলো 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সিমিলারলি এবার আমি একই কাজ করব, এবার এদিকেও বাড়াবো 273, সরি এদিকে আবার 100 করতে লাগবে, এদিকে 100 করে দিলাম, তাহলে হয়ে গেল 373 কেলভিন। দেখো এই যে 0 ডিগ্রি সেলসিয়াস এটা কি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটা ফ্রিজিং পয়েন্ট, এই উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়, তাহলে এটা ফ্রিজিং পয়েন্ট, আর এটা আমাদের বয়লিং পয়েন্ট, এটা আমাদের বয়লিং পয়েন্ট। আর এখানে আমাদের কি হয়, জল জমে বরফে পরিণত হয়, জল জমে বরফ হয়, এটাকে আমরা বলি হিমাঙ্ক বলি বা ফ্রিজিং পয়েন্ট। বোঝা গেল? -273 ডিগ্রি সেলসিয়াস এটাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা, এটাকে কেলভিনে বললে 0 কেলভিন, 0 কেলভিন হয়ে যাচ্ছে আমাদের পরম শূন্য উষ্ণতা। একটু ভালো করে মন দিয়ে বুঝবে। এবার যখন আমি +273 করলাম, এবার যখন আমি +273 করলাম, কেন করলাম, যাতে আমি এই 0-তে নিয়ে আসতে পারি, ইচ্ছা করে আনলাম। ঠিক আছে, দেখার জন্য, মানে জলের ক্ষেত্রে হয় না আমরা 0 ডিগ্রি 100 ডিগ্রি করি, তো আমি এখানে জাস্ট 0 ডিগ্রি করলাম। তো এবার যদি আমি এদিকে যতটা বাড়াবো আমাকে কেলভিন স্কেলেও ততখানি বাড়াতে হবে, কারণ দেখো কি বলেছে, সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি সমান ধরা হয়। ঠিক আছে, প্রতি ডিগ্রির মানকে দেখো কি বলেছে, উষ্ণতার যে স্কেলে -273 ডিগ্রি উষ্ণতাকে শূন্য বিন্দু, দেখো -273 ডিগ্রি সেলসিয়াসকে আমরা শূন্য বিন্দু ধরেছি কেলভিন স্কেলে, এবং প্রতি ডিগ্রির মানকে সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি সমান হয়। তার মানে প্রতি ডিগ্রির মান আমি সেলসিয়াস স্কেলে যত বাড়াবো 1 ডিগ্রি 1 ডিগ্রি করে, আমাকে কেলভিন স্কেলেও একই রকম করে বাড়াতে হবে। বোঝা গেল? তাহলে এদিকে যেমন যোগ করেছি 273, ওদিকেও যোগ করলাম, তাহলে যেটা আমাদের ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্ক, যেটা সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, সেটাই আমাদের পরম স্কেলে হয়ে যাচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, যেটা আমাদের বয়লিং পয়েন্ট সেলসিয়াস স্কেলে স্ফুটনাঙ্ক, যেটা আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস, সেটাই কেলভিন স্কেলে হয়ে যাচ্ছে 373 ডিগ্রি কেলভিন। তাহলে তুমি দেখো আমরা কি করছি, আমরা কিন্তু সেলসিয়াস স্কেলের যেগুলো রিডিং আমরা জানি, সেলসিয়াস স্কেলকে আমরা পরম স্কেল বা কেলভিন স্কেলে কনভার্ট করে দিচ্ছি। দেখো এদিকে সেলসিয়াস স্কেল, এদিকে কেলভিন স্কেল, মানে সেলসিয়াস স্কেলের যেই ভ্যালুগুলো সেগুলোকে আমরা পরম স্কেলে বা কেলভিন স্কেলে কনভার্ট করে দিচ্ছি। তাহলে তুমি একটু ভালো করে লক্ষ্য করো, এবার খেয়াল করো, দেখো আমি প্রতি ক্ষেত্রে কিছুই করছি না, জাস্ট খালি 273 যোগ করে দিচ্ছি। মানে সেলসিয়াস স্কেল থেকে আমাকে যদি কেলভিন স্কেলে যেতে হয়, খালি 273 যোগ করে দাও। দেখো সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যাওয়ার জন্য জাস্ট 273 যোগ করে দাও। বোঝা গেল? তো এটার একটা রিলেশন আছে, কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি করে আসে সেটাই তোমাকে দেখানোর আমি চেষ্টা করলাম। তাহলে যেটা আমাদের সেলসিয়াস স্কেলে যেটার ভ্যালু, মনে করো টি ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের সেলসিয়াস স্কেলের ভ্যালু, তার সাথে যদি আমরা 273 যোগ করে দিই, একটু মন দিয়ে বুঝবে, দেখো ভালো করে, যেটা আমাদের সেলসিয়াস স্কেলে ভ্যালু, মনে করো টি ডিগ্রি সেলসিয়াস, তো টি ডিগ্রি সেলসিয়াস, তার সাথে যদি আমরা 273 যোগ করে দিই, তখন যেটা পাবো সেটা আমরা পাবো কেলভিন স্কেলের ভ্যালুটা। কেলভিন স্কেলকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে ক্যাপিটাল টি সমান সমান টি ডিগ্রি সেলসিয়াস প্লাস 273। বুঝতে পারলে? তো এখান থেকে আমাদের এই রিলেশনটা চলে আসলো। আমি একটু ঠিক করে লিখে দিই, যেটা আমাদের টি ডিগ্রি সেলসিয়াস, তার সাথে আমরা 273 যদি যোগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব ক্যাপিটাল টি, যেটা আমাদের কেলভিন স্কেলের ভ্যালু। এটাই আমাদের কেলভিন স্কেল। কেলভিন স্কেল বা পরম স্কেল একই জিনিস। ঠিক আছে, তো এখানে আমরা কেলভিন স্কেলটা পেয়ে গেলাম। তো এবার এটা নিয়ে আমরা
কিছু অঙ্ক করব, মানে অঙ্ক মানে কনভার্সন। তুমি দেখো, তোমাকে আমি দেখাচ্ছি। মনে করো তোমাকে আমি 3টা প্রশ্ন দিলাম। 1 নাম্বার যে 50°C সেটা কত কেলভিন। 2 নাম্বার দিলাম আমি মনে করো 200°C সেটা কত কেলভিন। তারপর দিলাম 373 কেলভিন সেটা কত ডিগ্রি সেলসিয়াস। এবার কি করে তুমি বের করবে এগুলো? দেখো আমি এদিকে করছি। প্রথমটা কি বলেছি, 50°C কত কেলভিন, 50°C কত কেলভিন। দেখো এই ফর্মুলা ইউজ করো। এবার টি এর জায়গায় কত বসাবো, 50। স্মল টি এর জায়গায় 50 প্লাস 273 করলে কত হবে, এদিকে 323 কেলভিন। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের 323 কেলভিন। এবার এটা 1 নাম্বার। 2 নাম্বারটা কত বলেছি, 200°C। একই রকম করে স্মল টি এর জায়গায় দেখো ডিগ্রি সেলসিয়াস, যেটার ভ্যালু দিয়ে দিয়েছে 200 প্লাস 273 করলে হয়ে যাচ্ছে 473 কেলভিন। তাহলে এটার আনসার কত, 473 কেলভিন। এবার দেখো 3 নাম্বারটা দেখো কেলভিন স্কেল থেকে এবার ডিগ্রি সেলসিয়াস। আমরা কি জানি, টি সমান সমান টি ডিগ্রি সেলসিয়াস প্লাস 273। তাহলে এবার আমাদের এটাকে বের করতে লাগবে। ঠিক আছে, তাহলে যদি এটাকে বের করতে হয় তাহলে আমরা এটাকে লিখলাম টি ডিগ্রি সেলসিয়াস সমান সমান, এদিকে টি আছে আর এটাকে এদিকে মাইনাস করে দেবো, টি মাইনাস 273। টি এর ভ্যালু কত, 373, 373 মাইনাস 273 করলে আমরা পেয়ে যাব 100°C। তাহলে দেখো এর জায়গায় হয়ে যাবে 100°C। তো দেখো আমরা এটা দেখলাম না যে এরকম করে 100°C কেলভিন স্কেলে করলে কত হয়, 373। আর তাহলে 373 কেলভিন মানেই কি, 100°C। বুঝতে পারলে? তাহলে কেলভিন স্কেল বা পরম স্কেল কি, আই থিঙ্ক সেটা এবার তোমাদের ক্লিয়ার। এবার দেখো কি বলেছে, যে এই স্কেল অনুযায়ী মানে কেলভিন স্কেল অনুযায়ী উষ্ণতার মানকে, আমরা উষ্ণতার যেই মানটা পাবো তাকে আমরা পরম বা কেলভিন উষ্ণতা বলবো। তো আমরা চার্লসের সূত্র যেটা পড়েছিলাম সেটা ভিটি সমান সমান ভি নট 1 প্লাস টি বাই 273, এটা জানতাম, আমরা শিখেছি। বাট এবার আমরা দেখব যে কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটা কি হবে। ঠিক আছে, এটা আমরা আগে দেখেছি। এবার আমরা দেখব যে কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটা কি হবে। কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্র। এবার মনে করো যে T1°C উষ্ণতায় কোন একটা গ্যাসের আয়তন V1। ঠিক আছে, T1°C উষ্ণতায় কোন একটা গ্যাসের আয়তন V1। তো দেখো আমরা আগে একটা ফর্মুলা পড়েছিলাম চার্লসের সূত্রের, যে VT সমান সমান V নট 1 প্লাস T বাই 273, মানে T°C উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে, T°C উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে, তো তার একটা ফর্মুলা এটা পেয়েছিলাম। এবার আমি বললাম যে T1°C উষ্ণতায়, মানে এবার VT যেমন আছে এই জায়গায় আমি লিখব যে VT1। ঠিক আছে, VT1। তো VT1 হলে দেখো এখানে যেমন T আছে সেই Tটা এখানে চলে যাচ্ছে। তো সেরকমই এবার আমি ধরে নিচ্ছি যে T1°C উষ্ণতায় T1 যখন টেম্পারেচার T1, তখন তার যেটা আয়তন পাবো সেটাকে আমি ধরে নিলাম V1। বুঝা গেল? এবার আমি ধরে নিচ্ছি যে T2°C উষ্ণতায় সেই গ্যাসের আয়তনটা হয়ে গেল V2। তাহলে T1°C উষ্ণতায় গ্যাসের আয়তন হয়ে গেল V1 এবং T3°C উষ্ণতায় গ্যাসের আয়তনটা হয়ে গেল V2। তাহলে এই V1 এর ভ্যালুটা কত হবে বলতো? তাহলে এই V1 কত হবে? V1 হয়ে যাবে V নট 1 প্লাস 1 বাই 273। বুঝা গেল? 1 বাই T1 বাই 273, কারণ T1°C উষ্ণতায়
আমি জিনিসটাকে মাপছি। এবার তাহলে T2 এর ক্ষেত্রে কত হবে? T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যদি V2 হয় তাহলে V2 এর ভ্যালু হয়ে যাবে V0 1 প্লাস T2 বাই 273। বুঝা গেল? এটা T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটাকে আমি V2 ধরেছি, V2 ধরেছি। বুঝতে পারলে? V2 মানে V যখন টেম্পারেচারটা T2, বুঝতে পারলে? তাহলে V2 তে আয়তন হয়ে যাচ্ছে আমাদের V0 1 প্লাস T2 বাই 273। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, দেখো একটা জিনিস খেয়াল করো, আমি এটাকে আগে এক্সপ্যান্ড করে লিখে দিই যে V0 সমান সমান, এবার দেখো এটাকে যদি আমি যোগ করি, লসাগু যোগ করলে কত আসবে? 273, উপরে আসবে 273 যোগ T1 বাই 273। এবার তুমি এটাকেও একটু যোগ করে দাও, V0 সমান সমান 273 যোগ T2 বাই নিচে 273। এবার তোমাকে আমি একটু আগে একটা বলেছিলাম ফর্মুলা, যে কেলভিন স্কেল আর ডিগ্রি সেলসিয়াস স্কেলের মধ্যে কি সম্পর্ক। কেলভিন স্কেল বলেছিলাম T সমান সমান ক্যাপিটাল T সমান সমান স্মল t ডিগ্রি সেলসিয়াস প্লাস 273, মানে T প্লাস 273 মানে হচ্ছে ক্যাপিটাল T, যেটা আমাদের পরম স্কেল বা কেলভিন স্কেল। বুঝতে পারলে? তাহলে এবার তুমি এখানে একটু একটু খেয়াল করো, দেখো উপরে দেখো আমি কি পেয়ে গেছি, 273 যোগ T1, মানে ডিগ্রি সেলসিয়াস স্কেলের সাথে 273 যোগ করা, এই দুটো যোগ হলে সেটাকে আমরা কেলভিন স্কেল বলতে পারি। তাহলে এখানে 273 যোগ T1 আছে, তাহলে এটাকে তো আমরা এইভাবে লিখতেই পারি V0 সমান সমান, এটা যোগ করলে কি হবে? T আসবে, যেহেতু T1 আছে তাই জন্য আমি ক্যাপিটাল T1 লিখে দিলাম এখানে। বুঝতে পারলে? তাহলে ক্যাপিটাল T1 বাই 273। এবার এখানে লক্ষ্য করো, এটা কি হবে? V0 আর 273 যোগ T2, তাহলে ক্যাপিটাল T2 বাই 273। তাহলে এবার দেখো আমরা V1 এর ভ্যালু কি পেয়ে গেলাম? V0 T1 বাই 273, আর V2 এর ভ্যালু কত পেয়ে গেলাম? V0 T2 বাই 273। এবার আমরা V1 পেয়ে গেলাম, আমরা V2 পেয়ে গেলাম। এবার একটা কাজ করব, এবার দেখো, এবার আমি V1 বাই V2 করে দিই, এই দুটো সমীকরণকে মানে দুটো ভ্যালুকে আমি ডিভাইড করে দিই। তাহলে V1 এর ভ্যালু কত? দেখো V1 এর ভ্যালু হচ্ছে V0 T1 বাই 273, এটা আছে, ডিভাইডেড বাই V2 এর ভ্যালু কত? V2 এর ভ্যালু V0 T2 বাই 273। এবার করলে কি হয়ে যাবে? V0 T1 বাই 273, এই ভাগটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে এটা চলে যাবে উপরে 273 V0 T2। এবার দেখো জাস্ট V0 কেটে দাও, 273 কেটে যায়, পড়ে থাকে T1 বাই T2। তাহলে V1 বাই V2 এর ভ্যালু কত আসলো? V1 বাই V2 এর ভ্যালু আসলো T1 বাই T2। বুঝতে পারলে? তাহলে V1 বাই V2 সমান সমান T1 বাই T2। এবার এটাকে আমরা আর একটু মডিফাই করে লিখতে পারি, V1 বাই, দেখো এই T1 টাকে যদি নিচে নামিয়ে দিই আর V2 টাকে যদি উপরে উঠিয়ে দিই, তাহলে কি আসবে? V1 বাই T1 সমান সমান V2 বাই T2। এটাও একটা ফর্ম। একই জিনিস, জাস্ট খালি আমরা একটু উপর নিচে করে দিলাম। তো একই জিনিস আমরা খালি জাস্ট একটু উপর নিচে করে দিলাম, ঠিক আছে? এবার আমি এটা কেন করলাম, এটা করার একটা কারণ আছে। এবার তুমি দেখো, আমরা পড়েছিলাম না যে বয়লের সূত্রে P1 V1 সমান সমান P2 V2, পড়েছিলাম তো P1 V1 সমান সমান P2 V2। তার আগে আমরা পড়েছিলাম PV কনস্ট্যান্ট। তখন তুমি যদি বয়লের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা অবশ্যই একবার দেখবে, সেটা আমি বইতে পড়িয়েছি ঠিকই, বাট খাতার মধ্যে আমি জিনিসগুলোকে আরো অনেক ডিটেইলস এক্সপ্লেন করেছি। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে, তাহলে সেটা দেখলে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো বয়লের সূত্রে আমরা পড়েছিলাম PV কনস্ট্যান্ট, তো সেখান থেকে আমরা লিখতে পারি P1 V1 সমান সমান P2 V2। এটা কেন লিখতে পারি সেটা বয়লের সূত্রে বলেছি। তার মানে P1 V1 সমান সমান P2 V2, এটা কনস্ট্যান্ট। এবার দেখো এখানে P1 আর V1 টা গুণ হয়েছিল, সমান সমান P2 V2 গুণ হয়ে আছে, কিন্তু এবার এখানে দেখো একই রকম ভাবে V1 বাই T1 সমান সমান V2 বাই T2, বুঝা গেল? V1 বাই T1 সমান সমান V2 বাই T2। এবার V আর T এর মধ্যে রিলেশনটা মানে ভাগের রিলেশন। তাহলে যদি এটা লিখতে পারি V1 বাই T1 সমান সমান V2 বাই T2, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি V1, তাহলে আমরা লিখতে পারি V বাই T সমান সমান ধ্রুবক, PV সমান সমান কনস্ট্যান্ট ছিল, তখন এটাকে আমরা এভাবে লিখেছিলাম P1 V1 সমান সমান P2 V2। এবার যদি V1 বাই T1 সমান সমান V2 বাই T2 হয়, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি V বাই T সমান সমান কনস্ট্যান্ট। বুঝতে পারলে? মানে তুমি V এর ভ্যালু T এর ভ্যালু যা নাও না কেন, মানে দেখো মনে করো আমি V এর ভ্যালু প্রথমে নিলাম
কত বলি 20 নিলাম, যে আমি টি এর ভ্যালু নিলাম 5, 5 দিয়ে কাটলে কত হয়ে যায় 4 হয়ে যায়। ঠিক আছে, এবার আমি এখানে 100 নিলাম আর এখানে 25 নিলাম। দেখো v1 t1 আর v2/t2 কাটো 4 হয়ে যায়। বুঝতে পারলে? দেখো v1 এর ভ্যালু আলাদা, t1 এর ভ্যালু আলাদা, v2 এর ভ্যালু আলাদা, t2 এর ভ্যালু আলাদা, কিন্তু যখন দুটো রাশিকে আমরা দুটো ভ্যালুকে আমরা যখন ভাগ করব তখন তাদের ভাগফলটা দেখো সমান হয়ে যাচ্ছে। তো এরকমই v1/t1 সমান v2/t2, তার মানে এটা লিখতে পারি v/t সমান কনস্ট্যান্ট বা k। তাহলে এবার একটা কাজ করি, দেখো v সমান k * t লিখতে পারি। আর k মানে কি? ধ্রুবক। তাহলে আমরা দেখো আমরা কিন্তু মানে রিভার্স করছি, আমরা এরকম থাকে না v সমান আমাদের t, তাহলে আমরা কি লিখতে পারি? v সমান kt লিখতে পারি। তাহলে এবার আমরা ব্যাক করছি, v/t সমান কনস্ট্যান্ট, বাট v সমান kt, k ধ্রুবকটা সমানুপাতিক ধ্রুবক, তার মানে এটাকে উঠিয়ে দিলে v প্রপোর্শনাল টু t, তার মানে v আর t এর মধ্যে সরল সম্পর্ক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তার মানে t যদি আমরা বাড়াই তাহলে v টা বাড়বে, t যদি কমাই তাহলে v টা কমবে। আশা করি তোমরা বুঝতে পারবে। এবার তোমরা যদি তোমাদের যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে আরেকবার পিছন দিকে নিয়ে যাও, নিয়ে গিয়ে এই পুরো জিনিসটাকে আরেকবার দেখো, আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, দেখবে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো এবার আমরা দেখো আমরা কি পেয়ে গেলাম, কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্র। দেখো কেলভিন স্কেলে কি ছিল? ক্যাপিটাল টি, আর এখানে ভি গ্যাসের আয়তনটা। আর এটা দেখো এটা ছিল ডিগ্রি সেলসিয়াসের সাথে আমাদের চার্লসের সূত্রের ফর্মুলাটা। এখানে দেখো কোনো কেলভিনের কোনো ব্যাপার নেই, এখানে ক্যাপিটাল টি নেই, এখানে স্মল টি। কিন্তু এই যে রিলেশনটা পেলাম v1/t1 সমান v2/t2, এটা বা v1/v1 সমান t1/t1, তো এটা হলো কেলভিন স্কেলের সাথে চার্লসের সূত্রের প্রুফ বলতে পারবো একটা। ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সট দেখবো যে v ভার্সেস t গ্রাফ। এবার আমরা দেখবো এই যে দেখলাম না ভলিউমটা টেম্পারেচারের সাথে সমানুপাতিক সম্পর্কে রয়েছে, তাহলে এর গ্রাফটা কেমন হবে সেটা এবার আমরা দেখবো।